This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোট কেন্দ্রে যাওয়া আটকাতে বিজেপি কর্মীদের খুনের হুমকির অভিযোগ আসছে। পূর্বস্থলীর নিচু চাপাহাটির ঘটনা এটি। দলীয় কর্মীদের নাদনঘাট থানায় নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। খুনের হুমকির অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী স্বপন দেবনাথ। আমরা মহাদেবের সঙ্গে কথা বলবো এই বিষয়ে, কিন্তু আমরা অন্যান্য কেন্দ্রেও নজর রাখবো, কারণ আজকে বাংলায় যে 8টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে সেই বিভিন্ন জায়গায় আমাদের রিপোর্টাররা ছড়িয়ে রয়েছে। আর সকাল থেকে কি আবহাওয়া সেটা দেখার আমরা কিন্তু চেষ্টা করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে বর্ধমান দুর্গাপুর, যেখানে দিলীপ ঘোষ তার কেন্দ্র বদলেছেন, সেখানে তিনি দাঁড়িয়েছেন, কীর্তি আজাদ রয়েছেন, সেখানে সকাল থেকে কি ছবি দেখা যাচ্ছে প্রদীপ্ত? দেখো, এই কেন্দ্র এবারের যে নির্বাচন এই পর্বে সেখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং তার কারণ দিলীপ ঘোষের মতো প্রার্থী বারংবার তিনি বিতর্কে জড়িয়েছেন। আবার উল্টো দিকে যদি দেখি তাহলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসা ক্রিকেটার কীর্তি আজাদ, একেবারে কীর্তি আজাদের সঙ্গে দিলীপ ঘোষের একটা টক্কর হবে, এটা একেবারেই স্পষ্ট। তবে সিপিআইএম এখানে কতটা দাঁত ফোটাতে পারে তার উপরও কিন্তু এই আসনের ভাগ্য নির্ভর করছে। গত বছর মাত্র 14 দিন হাতে পাওয়ার পরও সুরিন্দর সিং আলুওয়ালিয়া বিজেপি প্রার্থী, আর তিনি এই আসনে জিতেছিলেন। দিলীপ ঘোষ বলছেন সবার খেলা আজকে শেষ হয়ে যাবে, এখন কার খেলা শেষ হয় সেটার জন্য অপেক্ষা 4 জুন পর্যন্ত। তবে ইতিমধ্যেই দিলীপ ঘোষরা বলতে যেটা শুরু করেছেন বা অভিযোগ করছেন তা হলো বিভিন্ন জায়গাতে যাতে ভোটাররা ভোট দিতে না যান তার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে। তবে সেই পরিস্থিতি যদি আজকে কোথাও এরকম ঘটনা ঘটে তাহলে তিনি সশরীরে সেখানে পৌঁছাবেন এবং পৌঁছে যাবেন। যে বন্দোবস্ত করার সেই বন্দোবস্ত তিনি করবেন, এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। উল্টো দিকে কীর্তি আজাদ, আর তিনি বেলা 10টা-11টা নাগাদ আর তিনি যেখানে রয়েছেন সেখান থেকে তিনি বেরোবেন এবং তাদের দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন, বুথ ক্যাম্পগুলোতে যাবেন। বেশ নজর থাকবে প্রদীপ্ত, তুমি সঙ্গে থাকো অবশ্যই, তোমার মাধ্যমে সেই ছবি তো দেখাতেই থাকবো। কিন্তু আমরা এবার একটু পরের কেন্দ্রের দিকে নজর রাখি, সেটা হলো আসানসোল লোকসভা কেন্দ্র। এই আসানসোল লোকসভা কেন্দ্র নিয়েও কিন্তু অনেক একটা ইকুয়েশন রয়েছে। সায়ন্তর সঙ্গে বিষয়ে কথা বলবো। সায়ন্ত, এখানে শত্রুঘ্ন সিনহা তিনি জিতেছেন এবং তাকে আবারও প্রার্থী করা হয়েছে। আবার এদিকে বিজেপির তরফ থেকে এস আলুওয়ালিয়াকে ভূমিপুত্র হিসেবে রিপ্রেজেন্ট করে তাকে বলা হচ্ছে যে তিনি কাজ করবেন, এবং জোট কতটা ফ্যাক্টর হতে পারে তা নিয়েও প্রশ্ন রয়েছে। সায়ন্ত, দেখো, এই যে কেন্দ্র অর্থাৎ আসানসোলে কিন্তু গত উপনির্বাচনে বাবুল সুপ্রিয় যখন এই কেন্দ্রের থেকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন তখন কিন্তু এই কেন্দ্রে উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা হয় এবং শত্রুঘ্ন সিনহা প্রায় 56% বেশি ভোটে এই কেন্দ্র থেকে বিজয়ী হয়েছিলেন। কিন্তু এবারের সমীকরণ কিন্তু সম্পূর্ণ আলাদা। এস আলুওয়ালিয়া তিনি যেমন ভূমিপুত্র তেমনই বিদায়ী সাংসদ, তবে এই কেন্দ্রের না, বর্ধমান দুর্গাপুরের, তিনি কিন্তু এবার এখানে প্রার্থী হয়েছেন। স্বাভাবিকভাবে ভূমিপুত্র হওয়াতে কিন্তু তার একটা বাড়তি অক্সিজেন রয়েছে। তবে অন্যদিকে শত্রুঘ্ন সিনহা, তার কিন্তু সবথেকে বড় অস্ত্র এখানকার পাণ্ডবেশ্বর, বারাবণী, রানীগঞ্জের বিভিন্ন এলাকার সংগঠন, আর সেই সংগঠনের উপর ভিত্তি করে কিন্তু শত্রুঘ্ন সিনহা নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। আমি যেখানে স্কুলের সেন্ট জোসেফ স্কুল, সেখানে কিন্তু বুথ তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সম্পূর্ণ মুলে ফেলা হয়েছে এবং মকপোল চলছে। আমি আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো দেখানোর জন্য, ভেতরে কিন্তু এখনও মকপোল চলছে এবং অন্যান্য যারা ভোট কর্মীরা রয়েছে তারা কিন্তু গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে। এখানে এজেন্টরা আসতে শুরু করেছে এবং যারা রয়েছেন, আমি সরাসরি এখানে আমি ছবিটা দেখাচ্ছি যেখানে তারা কাগজপত্র এবং সেগুলো খতিয়ে দেখে নিচ্ছেন। আমি সবাই জিজ্ঞেস করবো, এখানে এটা কি মকপোল চলছে? হ্যাঁ স্যার, মকপোল চলছে। দেখি ইভিএম বলছে সব মানে ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিক আছে। বেশ বুঝতে পারলাম সায়ন্ত, তুমি নজর রাখো। আসানসোলেও আমাদের নজর থাকবে সায়ন্ত সারাদিন ধরে। সকালকার সেখানকার ছবি তুলে ধরবে চন্দ্রশেখর, তো রয়েছে সব ছবি আপনাদেরকে দেখাবো। কিন্তু এবার একটু আমরা চলে যাব আর এক লোকসভা কেন্দ্রের দিকে। অবশ্যই আমাদের নদিয়ার দিকে তো নজর থাকবেই, কারণ সেখানে কিন্তু এবার প্রথমবার বিজেপির হয়ে যিনি দাঁড়াচ্ছেন তিনি রাজনীতিতেই প্রথম, অর্থাৎ রাজ পরিবারের অমৃতা রায়। এবং অপরদিকে আমরা দেখেছি মহুয়া মৈত্র, তিনি তো জিতেছেন এবং এবারে তিনি জিতবেন কিনা সে নিয়ে একটা লড়াইয়ের একটা প্রবণতা রয়েছে, এবং সেটা কি দেখা সেটা সময় বোঝা যাবে। কিন্তু সকাল থেকে ভোট দেওয়ার আগে ছবিটা আমরা একটু মহাদেবের কাছ থেকে জেনে নিই। মহাদেব,
একদমই দেখো, সকালবেলায় বলি তোমাকে যে রাজনৈতিক নেতৃত্বটা বলে গেছিলেন, আমরা দেখেছি সমস্ত রাজনৈতিক দলই বলেছিলেন যে সকাল সকাল ভোট দিন। আর সেই সকাল সকাল ভোট দিতে দেখো মানুষজন যথারীতি এসে গেছেন। বেশ কয়েকটি জায়গায় মকফল শুরু হয়ে গেছে। কেন্দ্র নিরাপত্তা রক্ষী যেমন রয়েছেন, রাজ্য পুলিশের কর্মীরাও রয়েছেন। অর্থাৎ সকাল থেকে মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন তাদের ভোটটি সকাল সকাল দেবেন বলে। আর দেখো যে আর কিছুক্ষণ মুহূর্তের পরে কিন্তু ভোট পর্ব শুরু হয়ে যাবে। যথারীতি তোমায় বলি যে দেখো নদিয়া জেলায় 2টি লোকসভা কেন্দ্র রয়েছে। 2টি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি রয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্র, অপরটি রয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। এই আজকের এই নির্বাচনের পর আগামী 4 তারিখ জানা যাবে যে কে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবেন। অর্থাৎ এই রাজনীতির যে ময়দানে যে কয়েকজনের প্রতিযোগিতা লড়াই, মূলত ত্রিমুখী লড়াই বলা যেতে পারে রানাঘাট লোকসভা এবং কৃষ্ণনগর লোকসভা। কারণ দেখো এখানে যেমন বিজেপি রয়েছে, সিপিএম রয়েছে, পাশাপাশি কিন্তু শাসক দল তৃণমূল রয়েছে। অর্থাৎ কৃষ্ণনগর লোকসভাটি যেমন মানুষের চোখ রয়েছে তেমনই কিন্তু চোখ রয়েছে রানাঘাট লোকসভাটিও। কারণ তুমি জানো যে সদ্য বিজেপি থেকে ত্যাগ করে মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগদান করেছেন এবং তৃণমূলে যোগদান করে তিনি তৃণমূলের প্রার্থী। আবার অপরদিকে যেমন রানাঘাট লোকসভা কেন্দ্রে জগন্নাথ সরকার, তিনি কিন্তু প্রাক্তন সাংসদ রয়েছেন। পাশাপাশি কৃষ্ণনগর লোকসভাতে তেমনই কিন্তু রয়েছেন মহুয়া মৈত্র এবং পাশাপাশি রানীমা, অর্থাৎ রাজমাতা, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবছর লোকসভা কেন্দ্রে। তেমনই কিন্তু সিপিএমের প্রার্থী রয়েছেন SM সাধী, পাশাপাশি প্রাক্তন সাংসদ। তুমি সঙ্গে থাকো মহাদেব, কারণ আর একটা বিষয় তোমার থেকে জানার রয়েছে। এই ভোট শুরুর আগে নদীর কৃষ্ণনগরে অশান্তির খবর যেটা তুমি পাঠিয়েছো, সেই খবরের ডিটেল জানার রয়েছে। নাকাশিপাড়া থানার বিলকুমারী গ্রামে বোমাবাজির অভিযোগ, কি ঘটেছে সেখানে, আতঙ্ক কেন ছড়িয়েছে এলাকায় মহাদেব? দেখো রাত্রের বেলায় কিন্তু মধ্যরাত্রে ভোটারদের ভয় দেখানোর কারণেই কিন্তু এই বোমাবাজি হয়েছে বলে যেমন অভিযোগ করা হচ্ছে, তেমনই কিন্তু যেটা বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, সেই ধরনের প্রশাসন কিন্তু বোমের কথা স্বীকার না করলেও কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি বা যে ছবি আমরা পেয়েছি তাতে কিন্তু বোমের শব্দ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই বোমের শব্দকে কেন্দ্র করেই কিন্তু চাঞ্চল্য ছড়ায়। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন যে আজকে সকাল থেকে ভোট রয়েছে আর ভোটে যাতে ভোট দিতে না পারেন বিরোধীরা, সেই কারণে তুমি সঙ্গে থাকো, অবশ্যই আমাদের নজর থাকবে সারাদিন ধরে। কিন্তু শান্তিতে সমস্ত নির্বাচন হোক, সমস্ত জায়গায় শান্তি বজায় থাকুক, এটাই আমরা চাই। তুমি সঙ্গে থাকো মহাদেব। কিন্তু এবার আমরা মুর্শিদাবাদে নজর রাখবো। বহরমপুরে আজকে নির্বাচন রয়েছে, খুব ইন্টারেস্টিং একটা লোকসভা কেন্দ্র। কারণ এবারে মনে করা হচ্ছে অধীর চৌধুরী প্রতি বছর তাকে যে কনফিডেন্ট দেখা যায়, এই বছর তার নির্বাচন নিয়ে বেশ খানিকটা চাপে রয়েছে অধীর চৌধুরী। কংগ্রেস খানিকটা চাপে রয়েছে যে অধীর গড় বলা হয় সে বহরমপুরে। সেখানকার ছবিটা কি, অবশ্যই আমরা কৌশিকের কাছ থেকে জানার চেষ্টা করি। কৌশিক, দেখো রাজ্যে যে কয়েকটি কেন্দ্রে নির্বাচন হচ্ছে তার মধ্যে কিন্তু অন্যতম আকর্ষণ রয়েছে এই বহরমপুর লোকসভা কেন্দ্র। কারণ কংগ্রেস সংসদীয় দলের নেতা বা বহরমপুরের 5-5বারের সাংসদ অধীর চৌধুরী সেখান থেকে লড়াই করছেন। অপর দিক থেকে রয়েছেন বিজেপি প্রার্থী চিকিৎসক এলাকার নির্মল সাহা, এবং এখানে কিন্তু সব থেকে আরও একজন তারকা প্রার্থী রয়েছে তৃণমূলের ইউসুফ পাঠান, ক্রিকেটার ইউসুফ পাঠান। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে ভাগ্য নির্ধারণ হবে কে শেষ আসে। অধীর কি আদৌ তার গড় ধরে রাখতে পারবে, না ক্রিকেটার ইউসুফ পাঠান এসে বের করে নিয়ে যাবে ম্যাচ, বা অন্যদিকে নির্মল সাহা কতটা ফ্যাক্টর সেটাও কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। এই বহরমপুর হাই ভোল্টেজ কেন্দ্র, নির্মল সাহা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে। এই লোকসভা কেন্দ্রে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। তার আগে কিন্তু যে মকপলের প্রক্রিয়া, সেই সব মকপলের প্রক্রিয়া শুরু হয়েছে। এখন কিন্তু যারা এজেন্ট রয়েছে, নির্বাচনী এজেন্ট, তারা সেই সমস্ত খতিয়ে দেখছে, এবং যারা বুথের মধ্যে ভোটকর্মী রয়েছে তারাও কিন্তু সেই সমস্ত বিষয়, নির্বাচনে যারা এজেন্ট রয়েছে তাদেরকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং পাশাপাশি আমি দেখানোর জন্য বলবো, এই যে স্কুলটা রয়েছে এখানে 5টি কিন্তু পোলিং স্টেশন রয়েছে, তার এখানে কিন্তু যথেষ্ট কেন্দ্র বাহিনী নিরাপত্তা দেওয়া হয়েছে, এবং বাইরে রয়েছে যারা রাজ্যের পুলিশ রয়েছে তাদেরকে বাইরে একদম বুথ কেন্দ্রের বাইরে রাখা হয়েছে। তোমাকে সব মিলিয়ে যে বলি, বহরমপুর লোকসভা কেন্দ্র কিন্তু উত্তপ্ত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। বারংবার গতকাল থেকে কিন্তু অধীর চৌধুরী রাস্তায় বেরিয়েছিলেন এবং অভিযোগ করেছিলেন যে তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে তাদের ভোটারদের। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরী, দেখা যাক মানুষের রায় কোন দিকে যায়, আমাদের নজর থাকবে। কৌশিক, এবার একটু আমরা কৃষ্ণনগরে নজর রাখি। দীক্ষা সেখান থেকে রয়েছেন সরাসরি। সকাল থেকে ভোটের আগে বিভিন্ন জায়গায় মক পলতে শুরু হয়েছে। কৃষ্ণনগরের ছবিটা কি দীক্ষা? দেখো কৃষ্ণনগর এখন বিভিন্ন বুথে যেগুলো রয়েছে সেখানে হয়তো মকপল শুরু হয়ে গেছে, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা বলতে পারি এখানকার যে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র, তার ঠিক যেটাকে বলা ওয়ার রুম বা ওয়ার জোন, সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। মকপল তো বিভিন্ন বুথে শুরু হয়ে গিয়েছে। আমি দেখাতে বলবো আমার সহকর্মী কল্যাণকে, ঠিক যেখানে দেখতে পাওয়া যাচ্ছে মহুয়া মৈত্রের ওই যে পোস্টার, ওটাই হচ্ছে ওনার ওয়ার জোন, যেখান থেকে তৃণমূল যে প্রার্থী দাঁড়িয়েছেন মহুয়া মৈত্র, তিনি তার পুরো ভোটটা কিন্তু তিনি এখান থেকেই প্রায় বলতে গেলে বরাবর পরিচালিত করে থাকেন। এই যে জায়গা কৃষ্ণনগরে 3
তিনটি জায়গা মূলত সংখ্যালঘু জায়গা, সেটা হচ্ছে নাকাশিপাড়া, নাকাশিপাড়া, পলাশীগঞ্জ এবং যেটা হচ্ছে চোপড়া। এই তিনটে জায়গায় সংখ্যালঘু ভোটটা হচ্ছে 65%, এবং এই ভোটটাই গত 2019-এ মহুয়া মৈত্র কিন্তু এখান থেকেই বিশাল সংখ্যক লিড পেয়েছিলেন। তিনি বিজেপির কল্যাণ চৌবেকে প্রায় 63,000-এরও বেশি ভোটে হারিয়েছিলেন। কিন্তু এবারে তার এই জায়গায় দাঁড় করানো হয়েছে বিজেপির তরফ থেকে এখানকার যে রানীমা বলা হচ্ছে অমৃতা রায়কে। ফলে কোথাও যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা বলা বাহুল্য। একদমই, আমাদের নজর থাকবে সেদিকে দীক্ষা। কিন্তু এবার আমাদেরকে রামপুরহাটের ছবিটা দেখাতেই হচ্ছে, কারণ সেখানে একটি মডেল বুথের সামনে থেকে আমাদের প্রতিনিধি অরিত্র রয়েছে। কি ছবি অরিত্র? দেখো, একদমই চতুর্থ দফা নির্বাচন বীরভূম লোকসভা কেন্দ্রের রামপুরহাটে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, এটি মডেল বুথ রামপুরহাট জেল বিদ্যাভবন, এবং সেখানে সকাল থেকেই কিন্তু ভোটের যে প্রস্তুতি, ভোট গ্রহণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট যারা রয়েছেন তারা এসে পৌঁছে গিয়েছেন, এবং মক পোলিংয়ের যে বিষয়টা, অর্থাৎ ভোটদান শুরু করার আগে ইভিএম, ভিভিপ্যাট সহ তথ্য যেগুলি রয়েছে সেগুলি একবার খতিয়ে দেখে নেওয়া, মেশিন ঠিকঠাক কাজ করছে কিনা, অর্থাৎ যারা ভোট দিতে আসবেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা, সেই বিষয়গুলি তারা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছেন। এবং আনুমানিক 6টা নাগাদ থেকে কিন্তু মক পোলিংয়ের কাজ শুরু হয়েছে, এবং এখানে মূলত 3টি ভোট গ্রহণ কক্ষ রয়েছে, এবং 3টি ভোট গ্রহণ কক্ষতেই কিন্তু চূড়ান্ত ব্যস্ততা রয়েছে। একদম শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। তোমাকে মনে করিয়ে দিই যে এই বীরভূম লোকসভা বিশেষ করে নজরে থাকবে, তার কারণ গোটা বীরভূম জেলার একটা সময় যিনি নিয়ন্ত্রক ছিলেন বলা যায় বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল, তার অনুপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, এবং তার অনুপস্থিতিতে লোকসভা নির্বাচন হচ্ছে। এবং এই বীরভূম লোকসভার যে তৃণমূল প্রার্থী রয়েছেন অর্থাৎ শতাব্দী রায়, সেই শতাব্দী রায়ের সাথে একটা সময়ে অনুব্রত মণ্ডলের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে কিন্তু একাধিক জলঘোলা হয়েছিল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এবারে একদিকে যেমন তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় রয়েছেন, অন্যদিকে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ রয়েছেন, যেখানে সেয়ানে একটা টক্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিজেপির তরফে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে প্রথমে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করা হয়, পরবর্তী ক্ষেত্রে তার প্রার্থীপদ বাতিল হয়ে যাওয়ায় সেখানে প্রার্থী করা হয়েছে দেবতনু ভট্টাচার্যকে। অর্থাৎ এই বীরভূম লোকসভা কেন্দ্রে একটা ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে রাজনীতির যারা কারবারি তারা যেটা জানাচ্ছেন যে মিল্টন রশিদ অর্থাৎ কংগ্রেসের হয়ে যিনি প্রার্থী রয়েছেন তার সাথে শতাব্দীর একটা কড়া টক্কর হবে। তার কারণ তোমাকে বলে রাখি, এই বীরভূম লোকসভার একাধিক জায়গা রয়েছে, যেমন মোহাম্মদবাজার থেকে শুরু করে নলহাটি, মোরারয়, ময়ূরেশ্বর, সংখ্যালঘু ভোটের একটা বড় প্রভাব রয়েছে। সংখ্যালঘু ভোট এখানে একটা বড় ফ্যাক্টর, এই বিষয়ে আমরা সত্যি আলোচনা করেছি। অবশ্যই সারাদিন ধরে নজর থাকবে মানুষ কিভাবে ভোট দিচ্ছেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সমস্ত বিষয় তোমরা সঙ্গে থাকো। তার মধ্যে একটা খবর আমাদের কাছে আসছে এই মুহূর্তে মেমারি থেকে। মেমারিতে সাপের কামড়ের জখম ভোটকর্মী। প্রথমে জখম ভোটকর্মীকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে আমরা জানতে পারছি। লোকসভা ভোটের আজ চতুর্থ দফা। দেশের 10 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে ভোট গ্রহণ হতে চলেছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন 1700-রও বেশি প্রার্থী। ভাগ্য নির্ধারণ হবে দুই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এবং অর্জুন মুন্ডা, সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব, মিমের প্রধান আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে। 2019 সালের হিসাব বলছে যে চতুর্থ দফার 96 আসনের মধ্যে কিন্তু বিরোধী জোটের চেয়ে বিজেপি জেতা আসনের সংখ্যাই বেশি ছিল। বিশ্লেষকরা মনে করছেন আসন এবং ভোট সমীকরণের নিরিখে দুপক্ষের কাছেই এই দফা যথেষ্ট গুরুত্বপূর্ণ। লোকসভার পাশাপাশি ভোট হবে অন্ধ্রপ্রদেশ বিধানসভার 175 এবং ওড়িশা বিধানসভার 28 আসনে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.